দাকিরওয়াল রেল লাইনের ধারে সতনামের যে জমি রয়েছে সেখানে একটা লাশ পাওয়া গেছে। টিমকে এখনই সেই স্পটে যেতে বলা হচ্ছে। স্যার একটা ব্যাগ পেয়েছি স্যার। চেক করো, পেছনে যাও, সরো। পকেট খালি স্যার, কিছুই নেই। স্যার এই ব্যাগে তো শুধু জামা কাপড়, আর কিছু নেই। স্যার এখানে একটা পার্স পেয়েছি। স্যার পার্সে টাকা নেই, এই আধার কার্ডটা পেয়েছি। রাহুল মাথুর, অ্যাড্রেস জলন্ধরের। কেউ কি আছে বাড়িতে? আজ্ঞে, রাহুল মাথুরের বাড়ি এটাই? হ্যাঁ, রাহুল আমার বড় ছেলে। এখন কোথায় আছে? ও তো কাল রাত্রেই সীতাপুরের জন্য রওনা দিয়েছিল। সীতাপুর, উত্তরপ্রদেশ? হ্যাঁ, কিন্তু কি হয়েছে? শেষবার কখন কথা হয়েছিল? কাল দুপুরবেলা খাবার খেয়ে এখান থেকে বেরিয়েছে, তখন 2টো বাজে। মা, বেরোলাম মা। দেখ বাবা, বাবার যদি শরীর খুব খারাপ থাকে তাহলে তুই তাড়াতাড়ি চলে আয়, আমি তোর সঙ্গে ওনার কাছে যাব। মা, বাবার শরীর যদি বেশি খারাপ হয় না, আমি বাবাকে এখানেই নিয়ে চলে আসব। তারপর তুমি, আমি, সুনীল 3জন মিলে বাবার খেয়াল রাখবো। এই আপনার ছেলে রাহুল মাথুর? হ্যাঁ, কিন্তু এই কার্ডটা আপনার কাছে? আপনার আরেক ছেলে সুনীল বললেন ওর নাম, বাড়িতে আছে? ও তো ডিউটিতে গেছে। ঠিক আছে। কি হয়েছে আমাকে বলুন না। আপনি সুনীলকে ফোন করে দিন, আপনাদেরকে এখনই হসপিটালে যেতে হবে। হসপিটাল? কেন? কি হয়েছে রাহুলের? ও ঠিক আছে তো? না, ও আমার ছেলে রাহুল নয়। আমার রাহুল কি করে হবে? ও তো সীতাপুরে গেছে ওর বাবার কাছে। ওর বাবা অসুস্থ না, ও আমার রাহুল নয়। চল সুনীল, ও আমাদের রাহুল নয়। চল। সুনীল, তুমি ঠিক করে দেখো একবার। দেখার দরকার নেই, বলেছি না ও আমার রাহুল নয়। চল। রাহুল দাদা, রাহুল দাদা, রাহুল দাদা। স্যার পুরো মাঠ 2 ঘন্টা ধরে খুঁজে ফেললাম, এখনো 2টো লোক খুঁজে চলেছে। না মোবাইল পেলাম, না অন্য কিছু। স্যার, ভিকটিমের মা এবং ছোট ভাই বডিকে আইডেন্টিফাই করেছে। তাহলে রাহুল মাথুর জলন্ধরে? হ্যাঁ স্যার, ও কাল দুপুরে বাড়ি থেকে সীতাপুর যাওয়ার জন্য রওনা হয়েছিল। ট্রেন ধরার কথা। সীতাপুরে ওর বাবা থাকেন, অসুস্থ, ওনাকে দেখতে যাচ্ছিল। কিন্তু সাধু, আমরা ওর লাশ ডাকেরওয়াল থেকে পেয়েছি, যেটা জলন্ধর রেলওয়ে স্টেশন থেকে একটু দূরে। কিন্তু এই ছেলেটি জলন্ধর রেলওয়ে স্টেশনের ট্রেন ধরার বদলে ডাকেরওয়াল কেন গেল?
আমাদের স্যার আপনার সঙ্গে কথা বলতে চায়। স্যার, রাহুল দাদা যখন বাড়ি থেকে বেরিয়ে গেছিল তখন আমি বাড়িতে ছিলাম না। আমি সকালেই কাজের জন্য বেরিয়ে গেছিলাম, কিন্তু আমি এটা জানতাম যে ওর রাতের দিকে ট্রেন ছিল। দেখো সুনীল, তোমার দাদার মার্ডার হয়েছে, আমাদের তোমাদের সঙ্গে কথা বলতে হবে। স্যার, মা একদমই কথা বলার মতন অবস্থায় নেই স্যার। ওনার সঙ্গে আমরা পরে কথা বলবো, কিন্তু এখন তোমার সঙ্গে কথা বলবো। পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী রাহুলের মৃত্যু 10 থেকে 12 ঘন্টা আগে হয়েছে, অর্থাৎ কাল সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে। রাহুল দাদার ট্রেনটা 9:30টার সময় ছিল বেনারসের জন্য। কোথা থেকে? আমাদের জলন্ধর সিটি রেলওয়ে স্টেশন থেকে। কিন্তু আমরা রাহুলের লাশ ডাকারওয়ালের ক্ষেত থেকে পেয়েছি। রাহুল ডাকারওয়ালে কি করছিল? স্যার এটা তো আমার জানা ছিল না, কিন্তু 2 দিন আগে আমার বাবার ফোন এসেছিল। রাহুল, আমার মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না বাবা। বাবা, এরকম কথা বলো না। আমি তোকে, তোর মাকে আর সুনীলকে কোনো কষ্ট দিতে চাই না রে বাবা, কিন্তু এই কষ্টটা আমি আর সহ্য করতে পারছি না রে। বাবা, আমি আসছি তো তোমার কাছে, আমি তোমার খেয়াল রাখবো, আর প্রয়োজন হলে আমি তোমাকে এখানে নিয়ে আসবো। তাড়াতাড়ি আয় রে বাবা। রাহুল, আমি চলে যাই। না মা, সুনীলের প্রয়োজন তোমাকে। কিন্তু তোর কাজ? সেটা আমি হিতেশকে বুঝিয়ে দেবো, ওয়ার্কার্সদেরও বুঝিয়ে দেবো, সেসবে টেনশন নেই। কিন্তু বাবার শরীর যদি খুব খারাপ হয় তাহলে এখানে নিয়ে চলে আসবো। কিন্তু বাবা, ও মানবে না। তখন দেখবো না মা। যদি তেমন কিছু হয় তাহলে তুমি চলে যাবে। দাদা, আমি কি তোমার সঙ্গে যাব? না, তুই কেন ছুটি নিবি? কাজে মন লাগা। আমি যাচ্ছি তো বাবার কাছে। আর পয়সা কড়ি আছে তোমার কাছে? আমি জমিয়েছিলাম ওই 15,000 মতন, সঙ্গে নিয়ে যাব, বাবাকে দিয়ে দেবো। রাহুল দাদা বাবার কাছে যাবে বলে বেরিয়েছিল স্যার, বাবা ওর জন্য অপেক্ষা করেছিল স্যার। আমার মা এদিকে ভেঙে পড়েছে। রাহুল দাদা এমনিতে খুব সরল ছিল স্যার, ওর সঙ্গে তো কারোর কোনো ঝামেলাই ছিল না, কোনোদিনও ছিল না। এমনিতে তো আমার কাছে হিরো ছিল স্যার। কি করতো তোমার রাহুল দাদা? ফার্নিচারের কন্ট্রাক্ট নিত। ফার্নিচারের কন্ট্রাক্টর? বিভিন্ন ধরনের শোরুমের ফার্নিচারের কন্ট্রাক্ট নিয়ে আসতো স্যার, আর তারপর নিজের লোকদের দিয়ে কাজ করাতো। আচ্ছা পরিতোষ, এটা শনিবারের মধ্যে রেডি হয়ে যাবে তো? হ্যাঁ রাহুল দা, কখনো এমন হয়েছে যে অর্ডার টাইম মতো ডেলিভারি হয়? পরিতোষ রাহুল দাদার ডান হাত ছিল। আর হিতেশকে? রাহুল দাদার বন্ধু ছিল স্যার, ওর সঙ্গেই ও কাজ করতো একসঙ্গে, আর ওকেই ও কাজ শিখিয়েছিল। তোমার রাহুল দাদার সাথে কারো শত্রুতা ছিল? আগে কোনো ঝগড়া হয়েছিল? এরকম কিছু বলেছিল আগে তোমাকে? না তো স্যার, এমন তো কিছু হয়নি স্যার, আর না আমাকে এই ব্যাপারে কিছু বলেছে। আমি জানতাম ও দুশ্চিন্তায় আছে, কখনো কিছু বলেনি। আমি মা তো। কি বললেন আপনি? কোনো দুশ্চিন্তা ছিল ওর? কখনো বলেনি তো। কিন্তু কিন্তু কিছু মনে হয়েছিল আপনার? আমি বুঝতে পারতাম। কি নাম রে মেয়েটার? কোন মেয়ের কথা বলছো মা? বাবা, আমি তোকে জন্ম দিয়েছি, ছোট থেকে বড় করেছি, আমার কাছে কিছু লুকোস না। কিছুদিন ধরেই আমি লক্ষ্য করছি, কোনো বিশেষ ফোন এলে তোর হাসি, তোর কথা, তোর চেহারাটাই বদলে যায়। তখন আমি বুঝতে পারি কে তোকে ফোন করলো। ব্যাস ব্যাস ব্যাস, এবার রাখছি, কালকে কাজে তাড়াতাড়ি যেতে হবে না? আমিও। আরে বললাম না আমিও। না না, এখন না, আগে তুমি কাজ শেষ করে নাও, তারপর আমরা দেখা করব। মা, আমি আসছি 2 মিনিটে। কি ব্যাপার বলো তো মা? রাহুল দাদাকে দেখছি
কাজের চক্করে খাওয়া দাওয়াই ছেড়ে দিচ্ছে। না, এটা কাজের ব্যাপার নয়। মানে? ঠিক আছে বাবা, নাম বলতে হবে না। কোনো সমস্যা? ঝগড়া হয়েছে ওর সঙ্গে? না, কখনো বলেনি। মেয়েটির নামও বলেনি, না কোনো সমস্যার কথা। সুনীল, তোমাকে এই ব্যাপারে রাহুল কখনো কিছু বলেছে? আমার সঙ্গে শুধু কাজেরই কথা বলতো স্যার, আর কিছু না। আমাদের কালকেই দেখা হয়েছিল, ওর বাবার কাছে যাচ্ছিল। বাবা 6 বছর ধরে সীতাপুরেই রয়েছে, রিটায়ার্ডই ভাব। শুধু কাজ থেকেই না, এই শহর থেকেও। কি হয়েছে ওনার? সেটা তো কখনো বলেনি বাবা। হয়তো হতে পারে সীতাপুরে একা থাকে, তাই হয়তো নিজের খেয়াল রাখতে পারে না। এবার আমি ওনাকে নিয়েই আসবো। তুই নিশ্চিন্তে যা, আমি তো আছি। কাজ যা আছে আমি সব সামলে নেব। আচ্ছা, তোমাদের দেখা হয় কিভাবে? আমরা দুজন একসাথেই কাজ করতাম। ওকে কার্পেন্ট্রির সব কাজ আমি শিখিয়েছিলাম ওখানে। তারপর 1 বছর বাদও চাকরিই ছেড়ে দিল। কেন? সাহেব, ও কিছু করতে চেয়েছিল, কিছু একটা হতে চেয়েছিল। ও নিজের ব্যবসা খুলতে চেয়েছিল ফার্নিচার কন্ট্রাক্টের। ও প্রচুর পরিশ্রম করেছিল নিজের বিজনেস শুরু করতে। তারপর 1 মাস আগে ওর সাথে দেখা, আর ও আমাকে ভালো মাইনে দিয়ে ওর সাথে কাজ করতে নিয়ে নেয়। তারপর আমিও চাকরি ছেড়ে দিই আর ওর সাথে কাজ করা শুরু করে দিই। এই সূর্য চৌহানকে কাজ শেখার সময় বেশি রোজগার তুমি করতে পারবে না। আমি তাতেই রাজি দাদা। হিতেশ, শোনো, সূর্যবাবু আমাদের বস ছিল সাহেব, যেখানে আমরা দুজনে কাজ করতাম। আচ্ছা, আমাদের কাছে একটা নাম্বার আছে 444567 এই নাম্বার থেকে বিকেল 6:30টায় রাহুলের কাছে ফোন এসেছিল, আর রাত 9টা নাগাদ ওকে খুন করা হয়। চেনো এই নাম্বার? সাহেব, আমার চেনাশোনা নাম্বার তো এটা নয়। তুমি রাহুলকে কতটা ভালো করে চিনতে? তার মানে স্যার? মানে কোনো মেয়ে ঘটিত ব্যাপার বা কোনো গার্লফ্রেন্ড? স্যার, গার্লফ্রেন্ড তো ছিল, কিন্তু কতদূর এগিয়েছিল সেটা আমি জানি না। ওর গার্লফ্রেন্ড আছে সেটা কি করে জানলে? সাহেব, আমরা যখন সূর্যবাবুর ওখানে কাজ করতাম, ওকে রোজ একটা মেয়ে ফোন করতো। সাড়ে 6টায় রাহুলের যে শেষ কলটা এসেছিল 44456748 থেকে, এই ডিটেলসটা কখন পাবো? বিকেলের মধ্যে। এই কলটাই এই কেসের চাবি। সম্ভবত এই কলের পরেই রাহুল প্ল্যান চেঞ্জ করে। প্ল্যান চেঞ্জ করেছিল মানে এটাই সাধু, জলন্ধর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরার বদলে ও ডাকেরওয়াল গ্রামে কেন গেল? নিজের বড় ছেলের আসার অপেক্ষায় বসে থাকা অসুস্থ বালকিষেন তার মৃত্যুর খবর আসায় পুরোপুরি ভেঙে পড়লেন। একজন মা তার দায়িত্ববান শক্ত আশ্রয়কে হারিয়ে শোকে বিহ্বল। একজন ভাই তার বাবার তুল্য দাদাকে হারিয়ে অনাথ হয়ে পড়েছেন। কেউই ঠিক বুঝতে পারছিলেন না যে এমন একজন ভালো মানুষকে এত নিষ্ঠুরভাবে কেন হত্যা করা হলো। হিতেশ আমাকে বলেছিল, সত্যি বলছি, বিশ্বাসই হয় না এরকম একজন মানুষকে কেন কেউ। তোমার ওখান থেকে কাজ ছেড়ে দেওয়ার পর রাহুলের সাথে কথা হতো তোমার? হ্যাঁ স্যার, ও ছিল আমার সবথেকে বড় কারিগর। কখন শেষবার কথা হয়? কাল দুপুরবেলা স্যার। কি বিষয়? স্যার, একজন কারিগর বলেছিল যে ওর বাবা অসুস্থ। আরে বাবার একটু শরীরটা খারাপ হয়েছে, ওই সীতাপুরে আছি, ওনারই দেখাশোনা করার জন্য যাচ্ছি আজকে রাতে ট্রেনে। চিকিৎসার জন্য তোমার যদি টাকা পয়সা লাগে না তো চেয়ে নিও, লজ্জা করো না। রাহুলের একটা ব্যাপার ছিল, ওর জন্য ওর মা, ওর বাবা আর ওর ভাই, ওনারাই ছিলেন ওর সব কিছু। বলতে পারেন ওনাদের জন্যই ও বেঁচে ছিল। যখন ও আমার কাছে এসেছিল কোনো কাজ জানতো না। প্রথমে কি কাজ করতো রাহুল? দিনমজুরের। এই দিনমজুরি আমাকে সেরকম জায়গায় নিয়ে যাবে না দাদা। রোজ ওই এক গিয়ে কাজ করো, বাড়ি যাও, এছাড়া আর কিছুই না। আমার উপর আমার পুরো পরিবারের দায়িত্ব আছে দাদা। দেখো ভাই, কাজ শেখার সময় বেশি রোজগার করতে পারবে না। মাসে 2500-এর বেশি আমি দিতে পারবো না। আমি তাতেই রাজি দাদা, আমি শুধু কাজটা শিখতে চাই। হিতেশ, হ্যাঁ শোনো। হ্যাঁ সূর্যদা। দেখো, এর নাম রাহুল, আজ থেকে ও তোমার সাথে কাজ করবে। একে কাজ শেখাও। স্যার, শুধু 3 মাসেই ও এত ভালো কাজ শিখে গেছিল যে বোঝাই যেত না যে ফার্নিচার হিতেশ বানিয়েছে না রাহুল। কিন্তু তা সত্ত্বেও তুমি ওকে সেই 2500 টাকাই দিতে? প্রথম 3 মাস 2500 করে দিয়েছি, তখন ওর ভাই সংসারটা সামলাতো। কিন্তু স্যার 3 মাস পরে রাহুল আমার সব থেকে ভালো কারিগর হয়ে গেছিল। আর স্যার 1 বছরের মধ্যে নিজেই কন্ট্রাক্ট ধরার যোগ্য হয়ে যায়।
তারপর ও নিজের মতো করে বিজনেস শুরু করে। কোনো মেয়ে ছিল রাহুলের জীবনে? একটি মেয়ে ছিল। হ্যাঁ, শুনেছি আমার কোনো ক্লায়েন্টের অফিসে কাজ করত, মানে মজদুররা বলা বলি করত। রাহুল তো সামনাসামনি কিছু বলেনি। স্যার, ওই নাম্বার 44456748 যে নাম্বার থেকে লাস্ট কল এসেছিল। তুমি কোথায় আছো? আমি তোমার বাড়ির ঠিকানাও জানি না। কত খুঁজলাম তোমাকে, এদিক ওদিক ঘুরে বেড়ালাম তোমার খোঁজে। ছাড়ো, কেমন আছো তুমি? স্যার, এই নাম্বার মনবীরের নামে রেজিস্টার্ড, জলন্ধরের অ্যাড্রেস। আর এখন ওই নাম্বারটা সুইচ অফ? হ্যাঁ স্যার। ঠিকানায় গিয়ে খোঁজ করো। মনবীর ওয়ালিয়ার অ্যাড্রেস সেই গলিগুলোর মধ্যে কোথাও ছিল যেখানে রাহুল কাউকে খুঁজছিল। হ্যাঁ, এই মনবীর ওয়ালিয়াকে আমার বাবা হন। 44456748 আপনার নাম্বার? হ্যাঁ স্যার। সুইচ অফ কেন? আমি খুব একটা ব্যবহার করি না তো। আসলে ব্যাপারটা হলো, যত আজে বাজে ফোন আসে তো সেই কারণে বেশিরভাগ সময় ফোনটাকে বন্ধই রাখি আমি। তাহলে ফোনটা রাখেন কেন? ফোনটা তো আমার যা ইচ্ছে তাই করব। ব্যাপারটা কি বলুন তো? আপনি থানায় চলুন আমাদের সাথে, ওখানে সোজা প্রশ্ন করব, সোজাসুজি উত্তর দেবেন। স্যার, এগুলো সব মিথ্যে কথা। 14 জুলাই সন্ধ্যাবেলা আমি কোনো রাহুলকে ফোন করিনি। এই কল রেকর্ডসগুলো আছে না, এটা মানুষের মতন হয় না। এরা মিথ্যে কথা বলে না, এগুলো এটাই বলে যেটা হয়েছে। আর এটাই হয়েছে যে 14 জুলাই সন্ধে 6:30 আপনি রাহুল মাথুরকে ফোন করেছিলেন। এখন বলুন, এরপর কি হয়েছিল? কোথায় ওকে ডেকেছিলেন? কিভাবে মারলেন? স্যার, অদ্ভুত কথা বলছেন আপনি। মানে আপনি নিজেই ভেবে দেখুন, আমরা কেন অন্য কাউকে ডেকে মারবো? আপনারা প্রথমে এটা বলুন, আপনারা রাহুল মাথুরকে চেনেন? না, আমরা ওকে চিনি না। মিথ্যে কথা এটা। এটা মিথ্যে যে আমার ফ্যামিলি রাহুলকে চেনে। কিন্তু হ্যাঁ, কিন্তু এটা একদম সত্যি যে আমার ফ্যামিলি কখনো রাহুলের সঙ্গে দেখাই করেনি। কমল, এছাড়াও কিছু সত্যি আছে? বাবার ফোন থেকে আমি রাহুলকে ফোন করেছিলাম। হ্যালো, আমি বলছি। তুমি কোথায় আছো? আমি তোমার বাড়ির ঠিকানাও জানি না। কত খুঁজলাম তোমাকে, এদিক ওদিক ঘুরে বেড়ালাম তোমার খোঁজে। ছাড়ো, কেমন আছো তুমি? আমি একদম ঠিক নেই রাহুল। বাবা আর দাদা আমার চাকরি ছাড়িয়ে দিয়েছে। আমি তোমার অফিসেও ফোন করেছিলাম। দাদা আমার স্যালারি কালেক্ট করে নিয়েছে আর আমাকে বাড়ি থেকে বেরোতেই দিচ্ছে না। তাহলে আমরা কি করে দেখা করব কোমল? আমি কিচ্ছু জানি না রাহুল। বাবা এক্ষুনি হাঁটতে গেছে আর ভুল করে ফোনটা ফেলে রেখে গেছে। সেই জন্য আমি ফোনটা পেলাম আর তোমার সঙ্গে কথা বলছি। আমার ফোনটাও নিয়ে নিয়েছে রাহুল। আচ্ছা কোমল, আমি কিছুদিনের জন্য সীতাপুরে যাচ্ছি। বাবার শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়েছে। তুমি কবে ফিরবে? ফিরতে 2-4 দিন তো লাগবেই। তুমি যখনই ফিরবে না, আমার বাড়িতে চলে এসো তখনই, আর আমার বিয়ের কথা বলে নিও। আমাকে এখান থেকে নিয়ে চলো রাহুল। আই লাভ ইউ। আমিও কোমল। আচ্ছা, তোমার বাড়ির ঠিকানা তো বলো। কোমল, কোমল কোথায় গেলি? আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। হ্যাঁ, বাথরুমে আছি মা, আসছি। আচ্ছা, তুমি সেই মেয়েটি যার ব্যাপারে রাহুল তার মা ওর ভাইকে কখনো কিছু বলেনি? হ্যাঁ স্যার। আমি বিশ্বাস করতে পারছি না যে রাহুল আর এই পৃথিবীতেই নেই। আমি ওকে খুব ভালোবাসতাম স্যার। কবে দেখা হয়েছিল? কিভাবে হয়েছিল? 1.5 বছর আগে পরিচয়।
ম্যাডাম এগুলো আপনার অর্ডারের সব চেয়ার আর টেবিলস। কর্ণ স্যারকে একটু বলে দেবেন। দাঁড়ান, আমি ভেতর থেকে কারুকে ডেকে দিচ্ছি। ঠিক আছে। ভালোবেসে ফেললাম ওকে স্যার, আর তারপর আমরা দুজন দেখা করতে লাগলাম। রাহুল যখন কাজ থেকে ফ্রি হতো তখন দেখা করতাম অল্প সময়ের জন্য। রাহুলের জীবনে অনেক উন্নতি করার ছিল, আর আমার ওর এই কথাটা খুব ভালো লাগতো। কোমল, আমি নিজের বিজনেস শুরু করার কথা ভাবছি, কিছু ক্লায়েন্টসও আছে আমার কাছে। তাহলে তুমি এখন একাই কন্ট্রাক্ট নেবে? হ্যাঁ হ্যাঁ, এমনই কিছু, কিন্তু আমাকে আগের থেকে 6 গুণ বেশি পরিশ্রম করতে হবে, আলাদা আলাদা ধরনের কাজ শিখতে হবে। তুমি করতে পারবে, নিশ্চয়ই করতে পারবে। আমার তোমার উপর ভরসা আছে, তুমি অনেক উন্নতি করবে। আর যেদিনই আমার এটা মনে হবে না যে আমি মা বাবা, সুনীল সবার খেয়াল খুব ভালোভাবে রাখতে পারছি, আমরা নিজেদের নতুন জীবন শুরু করতে পারি, সেদিনই আমি তোমাদের বাড়ি আসব আর তোমার বাবার কাছে আমাদের বিয়ের কথাটা বলবো। আমি সেই দিনটার অপেক্ষায় রইলাম রাহুল। কিন্তু রাহুল আমাদের বাড়ি আসার আগে আমার দাদা মাঝখানে এসে গেল। মা আর সুনীল তো এত খুশি আমার প্রথম কন্ট্রাক্টসে। আমিও রাহুল, আমিও খুব খুশি হয়েছি। আজকে আমরা হোটেল থেকে খাবার আনিয়েছি। আমিও যদি ওখানে থাকতাম, যদি আমিও তোমার বাড়িতে আজকে যেতে পারতাম, তোমাকে সোজা তোমার বাড়ি থেকে আমার বাড়িতে নিয়ে আসতাম, মায়ের সঙ্গে পরিচয় করাতাম আর বলতাম যে তুমি আমার কে হও। এই দিনটা যেন তাড়াতাড়ি চলে আসে রাহুল। বাবা দাদা আমার জন্য ছেলে দেখছে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো। কার সাথে কথা বলছিস? হ্যালো হ্যালো হ্যালো, কোমল কে কথা বলছে? তুই কে বলছিস বে, সেটা বল। দাদা, ও আমার বন্ধু, তুমি এভাবে আমার ফোনটা কেড়ে নিতে পারো না। কোনো ছেলের সাথে কথা বলছিলি? তো ছেলেরা বন্ধু হতে পারে না? এমন কি ভালো বন্ধু তোর? হ্যাঁ, যাকে তুই বলছিস যে বাবা আর দাদা তোর জন্য ছেলে দেখছে, তাড়াতাড়ি চলে আসো। কে? বয়ফ্রেন্ড? হ্যাঁ, বয়ফ্রেন্ড। ওর নাম হলো রাহুল। এই রাহুলটা কে? আমি বললাম না, ও আমার বয়ফ্রেন্ড, আর ওর নিজের বিজনেস আছে, আর ও এখানে খুব তাড়াতাড়ি আসবে আমাদের বিয়ের কথা বলতে। মা, মা আবার কিসের? এভাবে আমার দিকে তাকাতে লজ্জা করছে না তোর? কাজ করতে পাঠিয়েছিলাম না, এইসব করছিস? রাহুল আর আমাদের বাড়ি কখনো আসবে না, বিয়ের কথাও বলবে না। এবার বলে ফেলুন, নিজে মেরেছেন না সুপারি দিয়েছেন? স্যার, আপনার যা ইচ্ছে হয় আপনি তাই করুন, মারুন, ধরুন, আর আপনি যেটা বললেন হাড় ভেঙে দিন আমাদের। দেখুন স্যার, আমরা যা আপনাকে বলেছি তা সব সত্যি। এটা ঠিক যে আমি কোমলকে ফোনে কথা বলতে শুনে নিয়েছিলাম আর এই সম্পর্কের বিপক্ষে ছিলাম আমরা, কিন্তু বিশ্বাস করুন ওই ছেলেটার সঙ্গে আমরা কখনো দেখাও করিনি। ফোনে ও ভীষণ রকম ঝামেলা শুরু করেছিল, জেদ ধরে বসেছিল। বিয়ে যদি করতে হয় তাহলে এই ছেলেটা কি করবে? স্যার, আমরা নিজেরা ওর চাকরি ছাড়িয়েছি। স্যার, আপনি অন্তত এইটুকু জেনে রাখুন, এই ছেলেটাকে আমি কাউকে দিয়ে মারাইনি, নিজেও মারিনি। যে ছেলেটি মারা গেছে ওর ওপর 3টি মানুষের দায়িত্ব ছিল। মাত্র 25 বছর বয়সেই ও কাজে যথেষ্ট উন্নতি করেছিল, একটা নতুন কাজ শিখে পরিশ্রম করে। ভুল কোথায় ছিল ওর যে আপনার মেয়েকে ভালোবাসতো? এখন এসব কথাগুলো থাক না, এসব ভালোবাসায় আমি বিশ্বাস করি না। আমার মেয়েটাকে আমি বাধা দিয়েছি, আর এটা তো কোনো অন্যায় নয় স্যার। স্যার, যদিও ভালো ছেলে হয় না, তাহলে খারাপ লাগছে আমাদের। কষ্ট হচ্ছে যে এত অল্প বয়সে ওকে মারা যেতে হলো, কিন্তু বিশ্বাস করুন এই ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। আমি আমার মেয়েটাকে যথেষ্ট বুঝিয়েছি যাতে ওকে কেউ ভুলের ফাঁদে ফেলে বিপদে না ফেলতে পারে। আমাদের সঙ্গে রাহুল নামের ছেলেটার কোনো সম্পর্ক নেই, আমরা মারিনি ওই ছেলেটাকে। মনে মনে আমি রাহুলকে জীবন সাথী মেনে নিয়েছিলাম, আমার স্বামী, আমার বন্ধু, আমার সব কিছু। কিন্তু এখন আর সেটা সম্ভব না, রাহুলই নেই। তুমি তোমার বাবা বা ভাই সম্পর্কে কিছু জানো? সন্দেহ আছে? তুমি কখনো কিছু দেখেছো বা শুনেছো? এটাই বলার জন্য আমি এখানে এসেছি।
আমার বাবা আর আমার দাদা আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, খুবই শাসন করতো আমায়। আমার ফোন কেড়ে নেয়, জব ছাড়িয়ে দেয়, কিন্তু কখনো রাহুলের ব্যাপারে কিছু জানতেই চায়নি। এরকম নয় যে রাহুলের অ্যাড্রেস দিয়ে দাও, ফোন নাম্বার বা অন্য কিছু। আমার রাহুলকে অন্য কেউ মেরেছে স্যার। তোমার রাহুলকে কে মেরেছে? আমি জানি না স্যার, কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমার বাবা বা দাদা এটা করতে পারে না। ফোন রেকর্ডস আর ফোন লোকেশন থেকে এমন কিছুই সামনে আসেনি যা কোমলের বাবা আর দাদাকে সন্দেহের আওতায় নিয়ে আসে। সন্দেহের তীর এবার কোমলের দাদার দিক থেকে খোদ রাহুলের ভাইয়ের দিকে ঘুরে যায়, কিন্তু তার বিরুদ্ধেও পুলিশ কিছুই খুঁজে পায় না। হিতেশ, যে সবেমাত্র রাহুলের সঙ্গে কাজ শুরু করেছিল, তাকেও সন্দেহের আওতার বাইরে দেখা গেল যখন তার সব রেকর্ডই ক্লিন আসলো। এমনটা মনে হচ্ছিল যে রাহুলের মার্ডার কেস সমাধানহীন হয়ে থেকে যাবে। কেসের ফাইলে ধীরে ধীরে ধুলো জমতে শুরু করে। যেসব পুলিশ অফিসাররা এই কেসের ইনভেস্টিগেশন করছিলেন, রুটিন ট্রান্সফারের কারণে তাদের অন্য থানায় পোস্টিং হয়ে যায়। স্যার, নরেশ, পুরো কেসটা পড়ে নিয়েছো? হ্যাঁ স্যার। ভিকটিম রাহুল মাথুরের ভাই সুনীল মাথুর, মা কৌশল্যা আর হিতেশ, যাকে ভিকটিম 1 মাস আগে কাজে লাগিয়েছিল। আর ওই যে মেয়েটা ইনভলভ ছিল সে? কোমল স্যার, ভিকটিমের গার্লফ্রেন্ড। ওর স্টেটমেন্টও পড়েছি। ওর বাবা মনবীর আর ভাই মঞ্জিত সকলের স্টেটমেন্ট পড়েছি। ইনভেস্টিগেশনে কোনো গ্যাপ? না স্যার, সবকিছু নিয়মমাফিক হয়েছে। কল রেকর্ডস বের করা হয়েছে, ইন্টারোগেশন হয়েছে, আর খোঁচটও লেগেছিল। সব ক্লিন স্যার। কিন্তু মার্ডার তো হয়েছে নরেশ। এবার কেউ করেছে না করিয়েছে সেটা আমরা জানি না। রাহুল সুইসাইডও করতে পারে। সুইসাইড অলমোস্ট ইম্পসিবল স্যার। রাহুলের কেরিয়ার খুব ভালো ছিল। যাদের স্টেটমেন্ট রেকর্ড করেছি তাদের কথা অনুযায়ী রাহুল খুব কেরিয়ারিস্ট আর অ্যাম্বিশিয়াস ছিল, সেলফ মেড ম্যান। আর তাছাড়া পোস্টমর্টেম রিপোর্টও সুইসাইড রুল আউট করছে। গলা কাটা হয়েছে, 6 বার ছুরি দিয়ে স্ট্র্যাপ করা হয়েছে, 1 বার বুকে, 2 বার লাংসে, 3 বার পেটে। স্যার, রাহুল তখন সীতাপুর উত্তরপ্রদেশে যাচ্ছিল অসুস্থ বাবাকে দেখাশোনা করার জন্য। এই অবস্থায় ও সুইসাইড করবে কেন? সুইসাইডের অ্যাঙ্গেলে আমরা রুল আউট করতে পারি। পয়েন্ট আছে, কিন্তু স্টেটমেন্ট থেকে জানা যাচ্ছে রাহুল হতাশ হয়ে তার গার্লফ্রেন্ডের বাড়ি খুঁজছিল, এদিক ওদিক ঘুরছিল। হ্যাঁ স্যার, ও কোমলকে বলেছিল যে ওকে খুঁজছে, আর ও অ্যাড্রেস পায়নি। রাহুলের ছোট ভাই, কি যেন নাম, সুনীল। সুনীল রাহুলের থেকে কম সাকসেসফুল। রাহুলের মৃত্যুতে সুনীলের কোনো লাভ হয়েছে? স্যার, ওরা খুবই গরিব। রাহুলই একমাত্র যে কিছু করছিল, আর রাহুল এমন কোনো প্রপার্টি বানায়নি যাতে সুনীলের সুবিধা হয়। নরে, সেটা রবারি কাম মার্ডারের কেস মনে হচ্ছে। রাহুল তার বাবার চিকিৎসার জন্য 15,000 টাকা ক্যাশ নিয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, সুনীল ওর বয়ানে তাই বলেছে। ব্যাপারটা এমন নয় তো যে 15,000 টাকার মোবাইলের লোভে রাহুলকে কেউ মার্ডার করেছে? হতে পারে স্যার, কিন্তু প্রথম ইনভেস্টিগেশন টিম এই প্রশ্নের জবাব পায়নি। জলন্ধর থেকে ট্রেন ধরার কথা ছিল যে রাহুলের, সে গ্রামে কি করে পৌঁছলো, যেটা জলন্ধর সিটি রেলওয়ে স্টেশন থেকে অনেকটা দূরে? রাহুলের মৃত্যুতে কেউ না কেউ তো লাভবান হয়েছে। পরিতোষ, হয়ে যাবে তো সময়? কালকার একটা বড় অর্ডার আসছে। হিতেশদা, আজকেরটা তো হয়ে যাবে, কিন্তু কালকের থেকে খুব মুশকিল হবে। কেন? ওই 2 জন ছুটিতে যাচ্ছে, আর আমাদের আরো 4 জন দরকার। সূর্যবাবুর ওখান থেকে নিতে পারি কাউকে, কিন্তু অকারণেই রেগে যাবেন। ভাই পরিতোষ, কারিগরটা তুই দেখে নে। ঠিক আছে দাদা, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ স্যার, কাজ তো দিনরাত চলছে, কিন্তু ব্যাপারটা কি? এটাই তো কথা, কাজ ভালো চলছে মানে টাকাও ভালো আসছে। রাহুলের সমস্ত ক্লায়েন্ট যে তোমার হয়ে গেছে, ক্লায়েন্ট তোমার মানে সব লাভও তোমার। স্যার, পুরো লাভটা আমার নয় স্যার, তার একটা অংশ রাহুলের পরিবারের কাছেও যায়। আর আমি তো সুনীলকেও বলেছি পার্টনার হয়ে যেতে। তুমি খুব হৃদয়বান হিতেশ, আর বুদ্ধিমানও বটে। বড় ভাইকে মেরে দাও আর ছোট ভাইকে পার্টনার বানাও। কি কি বলতে চাই? রাহুলের জীবন শেষ করে দিয়ে তুমি তোমার জীবনটা কোথা থেকে কোথায় তুলে ফেলেছো। স্যার, এটা খুব ভুল কথা বলছেন। ও আমার খুব ভালো বন্ধু ছিল, ওকে হাতে ধরে কাজ আমি শিখিয়েছি। কিন্তু গুরুকে ছাড়িয়ে চেলা বড় হয়ে গেল। স্যার, ব্যাপারটা হলো আমি যন্ত্র ভালো চালাতাম আর ওর মুখটা ভালো চলতো।
ও ক্লায়েন্ট আনতে আর ধরে রাখতে ভালো পারতো, যেটা আমার দ্বারা হতো না। সেই জন্যই আমি ওর কাছে কাজ করতে রাজি হই। আর 1 মাসের মধ্যে ওকে মেরেও দিলে। স্যার আমি কেন ওকে মারতে যাব? তাতে আমার কি লাভ? ও আমার খুব ভালো বন্ধু ছিল আর সূর্যবাবুর থেকে বেশি মায়নাও দিত। আমি ওর সাথে খুব খুশি ছিলাম। আর রাহুল চলে যাওয়ায় কষ্ট তো বাদ দিন, আমার লাভের থেকে লোকসানই বেশি হলো। স্যার নরেশ, আগের টিম লাভ অ্যাঙ্গেলটা দেখলো, চুরির অ্যাঙ্গেলও দেখলো, ভাইয়ের অ্যাঙ্গেল দিয়েও খুঁজলো, কিন্তু ওরা কিছুই পেল না। রাইট স্যার। কিন্তু একটা অ্যাঙ্গেল ছেড়ে দিয়েছে। এমনটা হয়ে থাকে। ইনভেস্টিগেশনে যদিও সব অ্যাঙ্গেলের অনুসন্ধানে শুরু করা হয়, কিন্তু কিছু অ্যাঙ্গেল অথবা দিক বা সন্দেহভাজন কম ইম্পর্টেন্ট বলে মনে হয়, আর পুলিশের নজর থেকে তারা ফসকে যায়, সন্দেহের আওতা থেকে বেরিয়ে যায়। তারিখ 14 জুলাই 2016। আমার এই ফোনের এক্স্যাক্ট লোকেশন চাই, তাড়াতাড়ি। স্যার, এবার কেস ক্লিয়ার। এই চুরি আর হত্যাকাণ্ড কেসে এবার আমরা সব সত্য বের করব। ওকে তুলে নিয়ে এসো, সত্যিটা নিজেই বেরিয়ে আসবে। গল্প শুরু। স্যার, আপনার আগে যিনি ইন্সপেক্টর ছিলেন ওনাকে আমি সবকিছু বলে দিয়েছিলাম। রাহুল মাথুরের ব্যাপারে আমি যা জানতাম। তুমি বলেছিলে 14 জুলাই 3:30টাতে তুমি রাহুল মাথুরকে ফোন করেছিলে ওর বাবার খোঁজ খবর নেওয়ার জন্য। আগে হ্যাঁ স্যার। কিন্তু তুমি এটা বলনি, এই যে এই হলো তোমার ফোনের লোকেশন রিপোর্ট। খুব চালাক ভাবো, হ্যাঁ? তোমার এই ফোনের লোকেশন রিপোর্ট রাহুল মাথুরের ফোনের লোকেশন রিপোর্টের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। এই যে ওই দিন তোমার ফোন রঘুনগরে ছিল, যেখানে রাহুল মাথুরের বাড়ি। আর তারপর পুরো রাস্তা তোমার ফোনের লোকেশন রাহুল মাথুরের ফোনের সঙ্গে ম্যাচ করে যায়, যতক্ষণ না তোমরা ডাকিরওয়াল গাঁও পৌঁছে যাও। তারপর 9:30টার সময় রাহুলের ফোন সুইচ অফ হয়ে যায় চিরজীবনের জন্য, কিন্তু তোমার ফোন আরো কিছুক্ষণ ওখানেই ছিল। তারপর তোমার ফোন একলা জলন্ধর ফিরে আসে। আরে বাবার একটু শরীরটা খারাপ হয়েছে, ওই সীতাপুরে আছি, ওনারই দেখাশোনা করার জন্য যাচ্ছি আজকে রাতে ট্রেনে। আরে ট্রেন তো রাত্রিরে, এখন 5 মিনিটের জন্য দেখা করো। কিছু বলার আছে কি? একটু টেনশনে আছি। আরে আমার কাছে বেশ কিছু কাজ চলে এসেছে, ভাবছিলাম তুমি কিছু নিয়ে নাও। দেখো কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করে নেওয়া যাবে। হ্যাঁ, আমি তোমার এলাকাতেই এসেছি, দেখা করো 5 মিনিটের জন্য। প্রথমে আমি জানতাম না যে ও সীতাপুর যাচ্ছে। কিন্তু তুমি ওকে কোথায় পাঠাবে সেটা তুমি আগেই ঠিক করে নিয়েছিলে, তাই তো? দেখো, আমি প্রায় 10খানা অর্ডার পেয়েছি, কিন্তু আমার দ্বারা অত কাজ হবে না, আর একটাও তো আমি ছাড়তে পারবো না। তুমি বলো, তুমি কটা করতে পারবে? এখন তো আমার নিজের অর্ডারগুলোই হিতেশ সামলাচ্ছে, আমি কিভাবে তোমার... আর এমনিতেও আমি সীতাপুর থেকে ফেরার পরেই কাজের ব্যাপারে বলতে পারবো। হ্যালো হ্যালো, আমি বলছি। কোমল, কোথায় আছো তুমি? সুরজদা, আমার মনে হয় না আমি 9:30টার মধ্যে জলন্ধর স্টেশনে পৌঁছে আমার ট্রেনটা ধরতে পারবো বলে। এই কাছের স্টেশনটা থেকে ধরে নি। আমার ওপর কি তোমার ভরসা নেই? দেখো, আমি তোমাকে ঠিক পৌঁছে দেবো, বসো। মাসের থেকে দেখছি কঞ্চি বড় হয়ে গেছে। আমি তোমাকে ট্রেনে উঠিয়ে দেবো, বসো। আমার যাওয়া দরকার। হ্যাঁ জানি, বসো। আরে 2 মিনিটে পৌঁছে যাব। আরে সুরজদা, এখানে কোথায় যাচ্ছ? দাঁড়াও না, 2 মিনিট। কথাটা হচ্ছে অনেকক্ষণ ধরে চেপে আছি, একটু হালকা হয়ে নি। 9:20 হয়ে গেছে, এইবারে পৌঁছাতে পারবো না সুরজদা। 2 মিনিট।
জাস্ট 2 মিনিট। এবার তার পৌঁছাতে পারবো না। তুমি তো নিশ্চয়ই পৌঁছবে রাহুল। তুমি ওকে হিংসা করতে সূর্য। ও যে ক্লায়েন্টের পর ক্লায়েন্ট পাচ্ছে। ওরা আমার ক্লায়েন্ট স্যার, সব কটা ক্লায়েন্ট আমার ছিল। ওকে হাত ধরে আমি কাজ শিখিয়েছি, আর ও 1 বছরের মধ্যে নিজের বিজনেস শুরু করলো। সেটা অপরাধ? হ্যাঁ, নিজের বিজনেস শুরু করা অপরাধ? ক্লায়েন্ট ছিনিয়ে নেওয়া অপরাধ, কারিগর ছিনিয়ে নেওয়া অপরাধ। ও তো আমার থেকে হিতেশকেও কেড়ে নিয়েছিল। হিতেশের মতো কারিগর পুরো জলন্ধরেও পাওয়া যাবে না, কিন্তু ও দ্বিগুণ মাইনের লোভ দেখালো আর ছিনিয়ে নিল। সেই কারণে তুমি রাহুলকে প্রাণে মারলে। আমার সামনে তো আর কোনো রাস্তাও ছিল না। কি করব আমি? ওর সামনে হাত জোর করে ভিক্ষা চাইতাম যে রাহুল আমার ক্লায়েন্ট ফিরিয়ে দাও, রাহুল হিতেশকে ফেরত পাঠিয়ে দাও, রাহুল আমার কারিগর আমার থেকে কেড়ো না। কি করতাম আমি? প্রতিটা ফিল্ডে, প্রতিটা বিজনেসেই কম্পিটিশন থাকে সূর্য। বিজনেসে সরিয়ে দেওয়াও তো থাকে স্যার। বড় বড় কোম্পানিগুলো ছোট কোম্পানিগুলোকে শেষ করে দেয়। আমার তো ছোট একটা বিজনেস আছে। রাহুল বড় বিজনেসম্যান ছিল। আরে ও তো একটা ছোট ফার্নিচারের কন্ট্রাক্টর ছিল তোমার মতো। ও কখনো আমার মতো হতেই পারে না। দেখুন, পায়ের জুতোকে কেউ মাথায় তুলে ঘুরে বেড়ায় না স্যার। নরেশ, সূর্য, একটা ছোট গল্প বলবো তোমায়। একবার বাদশাহ আকবর একটা লাইন টানলেন এইভাবে, আর বীরবলকে বললেন, বীরবল এটা না মুছে ছোট করে দাও। তো জানো বীরবল কি করেছিল? বীরবল ওটার পাশে আর একটা লাইন টানলেন এইভাবে, ওটাকে না মুছে। সরি বোন, যদি পারিস তো আমায় ক্ষমা করে দিস। রাহুল তো সূর্যকে গুরু মানত না। গুরু কখনো শিষ্যের উপর হিংসে করে? বিজনেসে অ্যাম্বিশিয়াস হওয়া, সুযোগের সদ্ব্যবহার করা কোনো অপরাধ নয়। ভালো মাইনের জন্য একটা চাকরি ছেড়ে অন্য কোম্পানিতে চাকরি করাকে প্রথম কোম্পানির সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে না। কিন্তু কাজের ক্ষেত্রে নৈতিকতার যে পরিভাষা, তা প্রত্যেক মানুষের জন্যই আলাদা হয়। আমরা সবাই জীবনে উন্নতি করতে চাই, যত বেশি সম্ভব রোজগার করতে চাই। আমরা সবাই আমাদের একটা ঠিক আর ভুলের স্ট্যান্ডার্ড বানিয়ে রেখেছি, যা সময় আর অনুভূতির সঙ্গেও বদলে যায়। এই ক্ষেত্রে একাগ্রতা, ইন্টিগ্রিটি সেটাই যা মানুষের সম্পূর্ণ নিজস্ব, সেটা নয় যার আশা সে অন্যের কাছ থেকে করে। কিন্তু কম্পিটিশন শেষ করার জন্য, বিজনেসে হওয়া লসের প্রতিশোধ নেওয়ার জন্য কাউকে হত্যা করা, এই পদক্ষেপ সেই গণ্ডি পার করে দেয় যেখানে অপরাধীকে শাস্তি তার বিবেক নয়, বরং এই দেশের আইন দিয়ে থাকে আর কঠিনতর শাস্তি দেয়। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরও একটা চমকে দেওয়ার মতো কেস নিয়ে। ততক্ষণ সুরক্ষিত থাকুন আর সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করুন। দেখতে থাকুন ক্রাইম পেট্রোল। সতর্ক, শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.